আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে ভেক্টর বিভাজন সম্পর্কিত, অর্থাৎ একটা ভেক্টর ভেঙে যদি দুটো হয় বা একাধিক হয় সেক্ষেত্রে কিভাবে সেটা করতে হবে। সো আমাদের বাস্তব জীবনে আমরা কিন্তু ভেক্টর বিভাজনের অনেক প্রয়োগ দেখি। সো আমরা দুই একটা এভাবে বলি যে আসলে ভেক্টর বিভাজনের কী প্রয়োগ আছে। সো সবার আগে তাহলে আমরা আজকে যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন অর্থাৎ একটা ভেক্টর ভেঙে একাধিক হয়ে যাওয়া। ফর এক্সাম্পল আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফে এটা প্রতি ক্ষেত্রে ব্যবহার করি। আমরা যখন একটা বাঁকে মোড় নিই সেক্ষেত্রে ভেক্টর বিভাজন হয়, অর্থাৎ আমরা কেন্দ্র বিমুখী যে বলটা তৈরি হয়, একটা বাঁকে মোড় নেওয়ার সময় একটা কেন্দ্র বিমুখী বল তৈরি হয়। সেই কেন্দ্র বিমুখী বলের বিপরীতে আমরা আমাদের ওজন যেটা সে ওজন এবং হচ্ছে কেন্দ্র বিমুখী বলের বিপরীতে যে বলটা আমরা তৈরি করি, একটু কেন্দ্রের দিকে আমরা একটু বেঁকে যাই, মানে একটু হেলে যাই। ওই হেলে গিয়ে আমরা একটা ভেক্টর বিভাজন তৈরি করি, এবং ভেক্টর বিভাজন তৈরি করে আমরা কেন্দ্র বিমুখী বলটার বিপরীতে আমরা একটা বল তৈরি করে আমরা ব্যালেন্স থাকি। বা সাইকেলে যখন আমরা মোটর সাইকেলে যখন আমরা ড্রাইভ করি তখন যে আমরা একটু বেঁকে যাই, সো ওখানে ভেক্টর বিভাজন ক্রিয়েট করা হয়। তেমনি আমরা যখন হাঁটার ক্ষেত্রে আমরা যখন একটা লোক যখন দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে এইগুলো আমি ব্যাখ্যা দিব। দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে এক্ষেত্রে ভেক্টর বিভাজন হচ্ছে না, জাস্ট সে তার ওজনের জন্য যে বলটা নিচের দিকে প্রয়োগ করছে তার প্রতিক্রিয়া বল ঠিক বরাবর উপরের দিকে যাচ্ছে, এক্ষেত্রে ভেক্টর বিভাজন হচ্ছে না। কিন্তু আমরা যখন হাঁটি তখন কিন্তু আমরা ভেক্টর বিভাজন ঘটাই, সেক্ষেত্রে আমরা একটু পাটা বাঁকা দিই। এভাবে কেন বাঁকা দেওয়া হয় এবং তার সাথে ভেক্টর বিভাজনের কী সম্পর্ক সেটা আমরা একটু পরে আলোচনা করছি। অর্থাৎ যখন পাটা বাঁকা দেওয়া হয় তখন এখানে ভেক্টর বিভাজন সম্পন্ন হয়, এবং ভেক্টর বিভাজন হওয়ার কারণে আমরা সামনের দিকে হাঁটতে পারি। এরকম ভেক্টর বিভাজনের অসংখ্য উদাহরণ আমাদের বাস্তব লাইফে ঘটে। সো যার কারণে ভেক্টর বিভাজন আমাদের জন্য জানা খুবই জরুরি। এবং এটা দ্বারা যে ম্যাথসগুলো, বিশেষ করে নৌকা নদীর ম্যাথস, বৃষ্টির ম্যাথস, তারপর হচ্ছে যে কোনো একটা বস্তু যখন একটা এরকম ইনক্লাইন্ড সারফেসে একটা গাড়ি নামতে থাকে অথবা যে কোনো বস্তু নামতে থাকে, সেক্ষেত্রে তার ওই অংশে ভেক্টর বিভাজনের প্রয়োগ আছে। তারপর আমরা সরল দোলকের যে ম্যাথগুলো আমরা পাবো ওইভাবে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ভেক্টর বিভাজনের প্রয়োগ পাবো। তারপর হচ্ছে আমরা আরও অনেক ম্যাথ আছে, নিউটনিয়ান বলবিদ্যায় আমরা ভেক্টর বিভাজনের অনেক প্রয়োগ দেখব। সো ভেক্টর বিভাজনটা অনেক ব্যবহার হচ্ছে। সো আমরা একটু এই ভেক্টর বিভাজন সম্পর্কে ডিটেলস জানব। তো তাহলে আমরা ভেক্টর বিভাজনটা আসলে জানি যে ভেক্টর বিভাজনটা কী। তো সেক্ষেত্রে আমি আবার লিখছি ভেক্টর বিভাজন, ভেক্টর বিভাজন বা ভেক্টর ডিভিশন। সো এই ভেক্টর বিভাজনটা ধরো আমি একটু এখানে দেখাচ্ছি। এখানে একটা ভেক্টর যাচ্ছে, এই যে এটা একটা ভেক্টর, আমরা এটাকে অক্ষ হিসাবেই ধরি যে এটা একটা অক্ষ এবং এটা একটা অক্ষ। তো একটা ভেক্টর এই অক্ষের ঠিক দুটো অক্ষের মাঝামাঝি একটা জায়গা দিয়ে যাচ্ছে, ধরো এই ভেক্টরটাকে আমরা আর বলতে পারি। তো এখন এই আর ভেক্টর যেটা বলবো তাহলে এটা আমার এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ। তাহলে এখন এই যে আর যেটাকে আমি বলছি সেটা হচ্ছে মূল ভেক্টরটা, এবং এই মূল ভেক্টরটা আমরা ধরে নিচ্ছি যে এক্স অক্ষের সাথে একটা কোণে গিয়েছে, থিটা কোণ। এখন আমরা যদি এখানে একটু পর্যালোচনা করি যে এটার মানে এটা ভেঙে দুটো হয় কিভাবে, বা ভেঙে দুটো হলে আসলে সেটা কোন জায়গায় আমরা পাবো। ফর এক্সাম্পল আমরা যদি একটু এইখানে দেখি যে আমরা যদি এখানে একটা লাইট ধরি, ধরো এখানে একটা লাইট, ঠিক আসলে ভেক্টর বিভাজিত অংশটুকু দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি যে এখান থেকে যদি একটা লাইট ফেলানো হয় তাহলে এই লাইটটার যে শ্যাডোটা পড়বে, অর্থাৎ এইটা যদি একটা অংশ হয় তাহলে এইটার ছায়াটা তো এটার মানে এই লাইটটা এখানে রিফ্লেক্টেড হবে, রিফ্লেক্টেড হলে এইটার ছায়াটা কিন্তু ঠিক বরাবর এখান থেকে এই জায়গাটায় পড়বে, এইটুকুতে পড়বে। তাহলে এটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর আছে তাহলে আমরা এটা ধরে নেই, ধরো এইটা হতে পারে মানে আর ওয়াই, ওয়াই অক্ষ বরাবর এই আর এর একটা উপাংশ বা বিভাজিত অংশ যেটা ওয়াই অক্ষ বরাবর কাজ করছে। তেমনিভাবে আমরা যদি একটু এই দিকে দেখি যে এখানে যদি আমি এখানে যদি একটা লাইট ফেলানো হয় এবং এই লাইটটা এই যে অংশটা আছে অর্থাৎ এই মেইন ভেক্টরটা দ্বারা
বাধাগ্রস্ত হয়ে এই জায়গায় যে শ্যাডোটা তৈরি করে, যে ছায়াটা তৈরি করে, সেটা আসলে কোন বরাবর হবে? ঠিক এই বরাবর হবে, এখানে এই বরাবর হবে। এবং সেক্ষেত্রে আমরা ঠিক এইখানে একটা অংশ পাবো, যেটা হয়তো আমি যেহেতু এক্স অক্ষ বরাবর, এই উপাংশটার নাম দিচ্ছি আমি আর এক্স। তাহলে কী দাঁড়ালো? যে আর যে মেইন ভেক্টরটা আছে এটার দুটো পার্ট, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর যে অংশটা আছে সেটাকে আমরা উপাংশ বলি ওয়াই অক্ষ বরাবর আর ওয়াই, আর এক্স অক্ষ বরাবর যে উপাংশটা থাকে সেটা হচ্ছে আর এক্স। এখন এই আর এক্স এবং আর ওয়াই কীভাবে আমরা নির্ণয় করতে পারবো? আর এর ভ্যালু দিয়ে। তো এখানে তো আমরা বলেই দিয়েছি যে আরটা এক্স অক্ষের সাথে থিতা কোণে গিয়েছিল। তাহলে আমরা একটু এটা দেখি যে এটা আসলে হবে কি। তো এখানে আমরা যদি একটু দেখি যে এই যে আর ওয়াইটা আছে এখানে, এই আর ওয়াইটার সমান্তরাল করে আমরা যদি ঠিক এইখানে একটা রেখা টানি, তাহলে কিন্তু এই আর ওয়াইটা এখানে রিপ্লেসড হয়ে গেল। তাহলে এটাকে আমি আর ওয়াই লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমার আর ওয়াই, এটা হচ্ছে আমার আর এক্স, এইটুকু হচ্ছে আমার আর। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি, এই যে এটা, এই ত্রিভুজে আমরা যদি একটু ত্রিকোণমিতিক রেশিও অ্যাপ্লাই করি, তাহলে এইটা হচ্ছে, যেহেতু এটা কোণ, এই কোণের ঠিক বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, আর এইটা হচ্ছে ভূমি, এই জায়গাটা হচ্ছে আমার ভূমি, আর এটা তো অতিভুজ মেইন ভেক্টরটা, অর্থাৎ এইটা। তো এখন আমরা এইখানে যদি একটু ক্যালকুলেশন করি, যে আমরা যদি এখান থেকে কস থিটা নেই, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ আর এক্স ডিভাইড বাই আর। তাহলে এটা সমান সমান লেখা যায় আর এক্স ডিভাইড বাই আর, অর্থাৎ এই এক্স অক্ষ বরাবর উপাংশ ডিভাইড বাই হচ্ছে আর। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি? আর এক্স সমান সমান আর কস থিটা, এটা লেখা যায়। তেমনিভাবে তাহলে এইটা একটা উপাংশ, আর এক্স উপাংশ আমরা পেয়ে গেলাম। তেমনিভাবে আমরা যদি এই আর ওয়াইয়ের মানটা বের করতে চাই, তাহলে এখানে চিন্তা করি, আর ওয়াই তো আমরা এখানে রিপ্লেস করেছি, এইখানে কি করা যায়? এখানে আমরা সাইন থিটা লিখতে পারি এই ত্রিভুজে। সাইন থিটা সমান সমান কি লেখা যায়? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আছে কি? আর ওয়াই, আর ওয়াই ডিভাইড বাই আর, এটা অতিভুজ। তাহলে এখান থেকে আমরা আর ওয়াই ইকুয়াল টু পাচ্ছি আর সাইন থিটা। এটা হচ্ছে আর একটা উপাংশ ওই অক্ষ বরাবর। এখন প্রশ্ন হচ্ছে যে ওই অক্ষ বরাবর সবসময় কি সাইন থিটা হবে? এক্স অক্ষ বরাবর সবসময় কি কস থিটা হবে? মানে উপাংশ বিভাজনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা নির্ভর করে এই কোণটার উপরে। এই যে কোণটা আছে, ফর এক্সাম্পল এই কোণটা যদি এখানে না থেকে এই জায়গায় থাকতো, এই অংশে থাকতো থিতা, তো এই অংশ থাকলে তখন কিন্তু এইটা যেহেতু কোণ, এটা হয়ে যেত লম্ব। আচ্ছা, এইটা যদি লম্ব হয়ে যেত, এটা ভূমি, তাহলে সেক্ষেত্রে ভূমি কিন্তু এক্ষেত্রে আর ওয়াই। তাহলে এখন আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারতাম? এক্ষেত্রে আমরা কস থিটা ধরলে আর ওয়াই ডিভাইড বাই আর হতো। মানে এখানে যদি আমি লিখি যে এখন যদি আমি এইটাকে ত্রিভুজ ধরি, তাহলে আর এক্স হচ্ছে এটা। তাহলে আমি একটু দেখি যে এখান থেকে কি আসে। আর মানে এখানে যদি আমি কস থিটা লিখি, এখানে যদি আমি কস থিটা লিখি, কস থিটা সমান সমান কি দাঁড়ায়? এইটা সমান সমান হচ্ছে এইটা হচ্ছে এবার ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে আর ওয়াই বাই আর। তাহলে আর ওয়াই সমান সমান আর কস থিটা। তাহলে এক্ষেত্রে কিন্তু আমার আর কস থিটা এটা আসছে। একইভাবে সাইন থিটা এইখানে যদি আমি অ্যাপ্লাই করতাম, সেক্ষেত্রে লম্ব বাই অতিভুজ হতো, তার মানে হচ্ছে আর এক্স বাই আর হতো। তাহলে আর এক্স ইকুয়াল টু আর সাইন থিটা হতো। তার মানে এই ক্ষেত্রে এই আর এক্সটা হতো আর সাইন থিটা, আর এই আর ওয়াইটা হতো আর কস থিটা। বোঝা গেল? তার মানে এটা স্পষ্ট যে এই এক্স অক্ষ বা ওই অক্ষ যে কোনো অক্ষ বরাবরই যে কোনো উপাংশ হতে পারে, এটা নির্ভর করবে যে কোনটা আসলে কার সাথে আছে। তাহলে এই দুটো থেকে আমরা একটা জিনিস স্পষ্ট পেলাম, যে যার সাথে, যে অংশের সাথে থিতা থাকবে, এক্স অক্ষ হোক বা ওই অক্ষ হোক, যেটার সাথে থিতা থাকবে সেটার কস থিতা। যেমন যখন থিতা এখানে ছিল তখন আর এক্স সমান সমান আর কস থিতা ছিল।
আবার যখন থিতা এখানে চলে গেছে তখন আরই সমান সমান আর কস থিতা হয়েছে। যখন থিতাটা ওখানে চলে গেছে তখন কিন্তু এই জায়গায় হচ্ছে আর ওয়াই সমান সমান আর কস থিতা আমরা পেয়েছি। এই যে আর ওয়াইটা সমান সমান আর কস থিতা, তার মানে হচ্ছে যে যার সাথে থিতা থাকবে তার কস থিতা। আমরা একটু এটাকে আরও একটু ক্লিয়ারলি দেখি। আচ্ছা, যদি ক্লিয়ারলি দেখতে চাই কিভাবে দেখব? এখানে সাপোজ এই জায়গাটাতে ভেক্টর গিয়েছে, তো এইটা হচ্ছে থিতা, তার মানে এটা হবে আর কস থিতা যদি এটা আর হয়, আর এই জায়গাটা হচ্ছে এখানে যেহেতু থিতা এটার সাথে, তাহলে এটা হবে আর সাইন থিতা। ঠিক আমরা যদি চিন্তা করি পাশে আর একটা অংশ চিন্তা করি, এখানে এখানে যদি আমার এটা থিতা থাকতো, এটা আর হতো, তাহলে এটা হচ্ছে আর কস থিতা, এটা হতো আর সাইন থিতা। দ্যাটস ইট। তাহলে এই দুটো চিত্র থেকে কিন্তু আমরা কম্পেয়ার করে বুঝতে পারি যে যার সাথে থিতা থাকে তার কস থিতা হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মূলত। আবার যদি এটা এখানে যায়, এদিক থেকে যায়, এটা এখান থেকে এই দিকে যেত, এটার সাথে যদি কস থিতা থাকতো তাহলে আমরা এটা লিখতাম আর কস, মানে থিতা থাকতো, তাহলে এটা আর কস থিতা, ওটা আর সাইন থিতা। আবার যদি এই দিকে যায়, এটার সাথে থিতা থাকে, তাহলে এটা হতো আর কস থিতা, এটা হতো আর সাইন থিতা। এইভাবে জিনিসটা কাজ করে। এবার আমরা এই যে ভেক্টরটা বিভাজিত হয়, এই ভেক্টর বিভাজনের মাধ্যমে আমরা কিছু ঘটনা দেখি যেটা আমাদের লাইফে ঘটে। ধরো এটা একটু দেখি। প্রথম হচ্ছে যে আমরা যে হাঁটি, সেটা আমরা আসলে দাঁড়িয়ে থাকা বা হাঁটা, এই ক্ষেত্রে ভেক্টর বিভাজনের কী প্রয়োগ আছে এটা একটু আমরা দেখতে চাই। সে ফর এক্সাম্পল, আমরা যদি যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন কি হয় বেসিক্যালি। সাপোজ একটা লোক এখানে দাঁড়িয়ে আছে, একটা পার্সন এখানে দাঁড়িয়ে আছে, আই এম নট গুড অ্যাট ড্রয়িং, সো জাস্ট কনসিডার ইট। সো একটা লোক এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকলে যেটা হয় যে ওনার যে এমজি মানে ভর, সেটা ঠিক বরাবর এই দিকে কাজ করছে, নিচের দিকে, এবং এটার প্রতিক্রিয়া বল ঠিক উপরের দিকে কাজ করছে। আচ্ছা, এর আগে আমি আরেকটা জিনিস একটু ব্যাখ্যা দিই যে আসলে ভেক্টরটা কখন বিভাজিত হয় আর কখন আসলে বিভাজিত হয় না। ফর এক্সাম্পল, আমি যদি একটু দেখি এখানে যে এই চিত্রটা আবার একটু এখানে দেখানোর প্রয়োজন আছে যে আমাদের এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এখন মূল ভেক্টরটা যদি এক্স অক্ষ বরাবর যেত, অর্থাৎ এইটা আমার ভেক্টর, তাহলে আমাদের উপাংশ বিভাজন হয় কি এক্স অক্ষের সাথে এবং ওয়াই অক্ষের সাথে, দুটো আমরা দেখেছি। তাহলে এক্স অক্ষের সাথে যে আর কস, তাহলে এখন থিতা কত এই অবস্থায়? এক্স অক্ষের সাথে সে 0 ডিগ্রি কোণে যে যাচ্ছে, তাহলে থিতা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা যে দুটো উপাংশ ছিল, এই অক্ষ এই বরাবর ছিল আর কস থিতা, আমরা এখানে এই বরাবর যাবে আর কস থিতা আর এই বরাবর যাবে আর সাইন থিতা। তাহলে আর কস থিতা যদি আমরা হিসাব করি, তাহলে আর কস থিতা কত? আর কস 0 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু পুরাটাই আর, কারণ কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, আর আর সাইন থিতা, তাহলে আর সাইন 0 ডিগ্রি, তাহলে হচ্ছে 0। তার মানে হচ্ছে এটা ইট ইজ লাইক যে আমরা 10 টাকা দুইজনে ভাগ করে নিলাম, আমি নিলাম 10 টাকা আর তুমি নিলা 0 টাকা, এইভাবে ভাগ করে নিলাম। তো সেই ক্ষেত্রে এটা অনেকটা এই পাশ অংশ পুরাটাই পেয়েছে, এটা এক ধরনের ঘোড়ার ডিম পেয়েছে। ঘোড়ার ডিম বলতে এখানে বোঝাচ্ছে যে কিছুই না। একইভাবে যদি আমরা ওই অক্ষ বরাবর নিতাম, অর্থাৎ মূল ভেক্টরটা, এইটা হচ্ছে মূল ভেক্টর যেটা ওই অক্ষ বরাবর কাজ করছে, সেক্ষেত্রে এক্স অক্ষের পজিটিভের সাথে যেহেতু আমরা কোণ নেই, তাহলে এই কোণটা এখন কত? থিতা কত? থিতা হচ্ছে 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের বিভাজিত অংশটা কি হয়? এটা হচ্ছে এই বরাবর যাবে আর কস থিতা আর কস 90, তাহলে এটা কস 90 হচ্ছে 0, তাহলে সেক্ষেত্রে এটা 0 হয়ে যাবে। একইভাবে আর সাইন 90, তার মানে সাইন 90 মানে হচ্ছে 1, তার মানে এখানে পুরো আর, অর্থাৎ এক্ষেত্রে
আর পুরা ওই অক্ষ বরাবর কাজ করছে, এটা বিভাজিত হচ্ছে না। তাহলে একটা কথা আমরা স্পষ্ট এখান থেকে বুঝতে পারি যে অক্ষ বরাবর যদি, সেটা এক্স অক্ষের পজিটিভ হোক নেগেটিভ হোক বা ওই অক্ষের পজিটিভ হোক নেগেটিভ হোক, অক্ষ বরাবর যদি কোনো ভেক্টর কাজ করে তাহলে সেই ভেক্টরটা আর বিভাজিত হয় না। অর্থাৎ তাহলে ভেক্টর বিভাজনের একটা মানে অলিখিত শর্তই বলা যায় যে যদি ভেক্টর অক্ষ বরাবর কাজ করে তাহলে সাধারণত একটা উপাংশই টোটাল ভেক্টরটা থাকে, সেটা আর বিভাজিত হয় না। তাহলে আমরা এইটা যেহেতু দেখলাম, এই কনসেপ্টের উপর বেস করে আমরা একটু এখানে দেখি যে কি হচ্ছে। আমরা একটু মানুষের দাঁড়িয়ে থাকাটা ব্যাখ্যা দিচ্ছিলাম ভেক্টর বিভাজনের সাহায্যে। তো এখানে কি হচ্ছে যে একটা লোক যেহেতু এখানে দাঁড়িয়ে আছে, তার যে মানে ভর সেটা তো মানে ওজন সেটা তো নিচের দিকে কাজ করছে। তো নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এইটার প্রতিক্রিয়া বলটা তো উপরের দিকে কাজ করবে এবং সেটা তো এটার সমানই হবে mg। তো এই প্রতিক্রিয়া বল মানে RmG, রিয়াকশান mg। হ্যাঁ, তো এই প্রতিক্রিয়া বল আর ক্রিয়া বল এবং এটা একই মানে অয়ক্ষ বরাবর, আমরা যদি এটাকে অক্ষীয়ভাবে দেখি তাহলে এটা কিন্তু অয়ক্ষ বরাবর কাজ করছে এবং এই এক্স অক্ষের সাথে এর অ্যাঙ্গেলটা থিতা কিন্তু এখানে 90 ডিগ্রি। তো থিতা 90 ডিগ্রি হওয়ার কারণে এই mg যে সাইন থিতা আর সাইন থিতা সেটা পুরোপুরি এই রিয়াকশন ফোর্স হয়ে যাবে আর কস থিতা 0 হয়ে যাবে। তার মানে হচ্ছে এই যে রিয়াকশন ফোর্সটা আর mg পুরোপুরি একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, কোনো রেজাল্টেন্ট বা লব্ধি বল এখানে থাকছে না, যার কারণে আমরা কোনো দিকেই কিন্তু মুভ করছি না যখন আমরা দাঁড়িয়ে থাকছি, অর্থাৎ আমি যেভাবে সোজা আছি সেভাবে। কিন্তু আমরা যখন হাঁটি তখন কিন্তু আমরা এই অ্যাঙ্গেলটা 90 রাখি না, এই অ্যাঙ্গেলটা একটু মানে এই যে প্রতিক্রিয়া বলটা এমনভাবে যেন হয়, ক্রিয়ার প্রতিক্রিয়াটা এমন যেন হয় যেটা যেন এইভাবে সরাসরি 90 না থাকে, অর্থাৎ অক্ষ বরাবর না থাকে। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা আমাদের পাটাকে একটু বাঁকা দিই, আমরা পাটাকে একটু বাঁকা দিই, এই যে এইভাবে, এটা এতটা না, আমরা একটু এখানে দেখি, আমরা আমাদের যে পাটা সেটা হচ্ছে একটু বেঁকে দিই। একটু বেঁকে দিলে কি হয়, আচ্ছা পাটা একটু বাঁকা ফেলি, তো পা বাঁকা ফেললে কি হচ্ছে এখানে আমরা ক্রিয়া বলটা কিন্তু এই বরাবর দিচ্ছি, অর্থাৎ ক্রিয়া বলটা প্রতিক্রিয়া বলটা আবার সেই ক্রিয়ার ঠিক বিপরীতে কাজ করছে। আমরা যে প্রেশারটা দিচ্ছি, যে বলটা যে মাটিতে অ্যাপ্লাই করছি, সেই বলটার প্রতিক্রিয়া বলটা কিন্তু এই বরাবর যাচ্ছে, যেটা কিন্তু না এক্স অক্ষের সাথে একটা কোণে আছে, থিতা কোণে। যদি থিতা কোণে থাকে তাহলে আমরা ঠিক এটার ভেক্টর বিভাজনের যে নিয়ম, সেই নিয়মের ভিতরে পড়ে গেল। কি পড়ে গেল, যে অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে বেড়ে, অর্থাৎ অক্ষের বরাবরে নেই। তাহলে এটা ওই যে আমরা ভেক্টর বিভাজনের নিয়ম দেখছি, সেই বিভাজনের নিয়ম অনুসারে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, কী ভাগে ভাগ হবে, এইটা হবে আর কস থিতা, রিয়াকশন ফোর্সের কস থিতাটা, আর উপরেরটা হবে আর সাইন থিতা, এই বরাবর আর সাইন থিতা। তাহলে আমরা আর কস থিতা পাচ্ছি, আর সাইন থিতা পাচ্ছি। তাহলে এই লোকটার যে ওয়েট ডব্লিউ সেটা তো নিচের দিকে কাজ করে mg, আর এই আর সাইন থিতা তো উপরের দিকে কাজ করে, তাহলে এরা কিন্তু ক্যান্সেল আউট করে দিতে পারছে। আর এই আর কস থিতাটা এই অংশটাকে কিন্তু ক্যান্সেল করার মতো এই দিকে কোনো ফোর্স নেই, ঠিক আছে, যার কারণে এই আর কস থিতা কিন্তু আমাদেরকে সামনের দিকে আগায় নিয়ে চলছে। তার এই যে দেখো, আমরা এই জায়গাতে ভেক্টর বিভাজন না হওয়ার কারণে আমরা কিন্তু মোশনে যাচ্ছি না, হাঁটছি না, কিন্তু যখন আমরা হাঁটি তখন কিন্তু আমরা এই ভেক্টর বিভাজন ঘটিয়ে আমরা হাঁটছি। একইভাবে আমরা কিন্তু দৌড়ানোর সময় আরও একটু কাজ করছি, যে দৌড়বিদরা দৌড়ানোর সময় লক্ষ্য রাখবা যে তারা কিন্তু একটু নিজেদেরকে অনেক নুয়ে দেয়। নুয়ে দেওয়ার সুবিধাটা কি, যে এই জায়গাতে এই অ্যাঙ্গেলটা কমে যায় তাদের ক্ষেত্রে। এই অ্যাঙ্গেলটা কমে গেলে মানে থিতাটা যখন কমে যায়, ঠিক আছে, থিতাটা আগেরটার থেকে কমে গেছে, তার মানে হচ্ছে এই থিতাটা যখন কমে যায় কস কম থিতার মান কিন্তু বেশি। এই কস কম থিতার মান বেশি, তার মানে কি আর এর ম্যাক্সিমাম অংশটাই এখানে আসে। হ্যাঁ, এইটার থেকে আর এর এই একটা অংশ আর এই একটা অংশ, সো এই অংশের ম্যাক্সিমামটা এখানে পাওয়া যায়। এখানে পাওয়া গেলে সেটা তাকে সামনের দিকে, যেহেতু এটা সামনের দিকে আগায় নেওয়ার অংশ, এই অংশটা অনেক বেশি হয় এবং সে তাড়াতাড়ি যেতে পারে। একইভাবে আমরা যে ট্রলি ব্যাগ ব্যবহার করি, সে ট্রলি ব্যাগের ব্যাপারটাও কিন্তু সেম, অর্থাৎ ট্রলি ব্যাগের হাতল যদি আমরা লম্বা রাখি, আমি একটু এখানে ড্রয়িং করে দেখাচ্ছি যে ট্রলি ব্যাগের ক্ষেত্রে কি হয়। ট্রলি ব্যাগের ক্ষেত্রে আমরা যে ব্যবহারটা দেখছি সেটা হচ্ছে, আমরা ট্রলি ব্যাগের হাতলটা যদি একটু লম্বা রাখি, ধরো ফর এক্সাম্পল এখানে একটা ট্রলি ব্যাগ আছে, এই একটা ট্রলি ব্যাগ,
এটা তো বোধহয় এখান থেকে একটা লোক এই ট্রলি ব্যাগটাকে ক্যারি করছে, এই আচ্ছা দ্যাটস ইট, মানে এটা ইট ডাজন্ট লুক গুড। সো এনিওয়ে সে ক্যারি করছে। সো ক্যারি করলে যেটা হচ্ছে যে এখন যে সে অ্যাঙ্গেল তৈরি করছে, এখন যে সে যে ফোর্সটা এটা থেকে টান দিচ্ছে, অর্থাৎ সে তার হাত দিয়ে যে ফোর্সটা টান দিচ্ছে সেটা এখন এই ফোর্স এই অ্যাঙ্গেলে দিচ্ছে। তো এই অ্যাঙ্গেলে দিলে এইটা হচ্ছে আর কস থিটা। তার যে সে যদি আর বলতে আমরা এফ ধরি ফোর্সটাকে, তাহলে এটা হবে এফ কস থিটা। তাহলে এটা হচ্ছে এফ কস থিটা। আর এই বরাবর যে ফোর্সটা কাজ করছে সে হচ্ছে এফ সাইন থিটা। তাহলে এই এফ সাইন থিটা তো এই ভ্যাগের ওজনকে কিছুটা প্রতিহত করছে, আর এফ কস থিটা কিন্তু আগায় নিচ্ছে। এখন আমরা যদি এই হাতলটা মানে এটা যদি আরও লম্বা থাকে, মানে এটাই বোধহয় লম্বা হয়ে গেছে, তাহলে আমরা একটু খাটো থাকলে কি হতো সেটা একটু দেখাই। সো আমরা একটু পাশের চিত্রে দেখি যে এটা খাটো থাকলে কি হতো। এখানে অর্থাৎ ট্রলি ব্যাগটার হাতলটা যদি খাটো থাকতো তাহলে কিন্তু লোকটা যে দাঁড়ানো ছিল এটা খাটো থাকলে এই ট্রলি ব্যাগটা এইভাবে ধরতে হতো তাকে, এইভাবে। তো এইভাবে ধরলে যেটা হতো এই অ্যাঙ্গেলটা কিন্তু ছোট হয়ে যেত, আগের থেকে বড় হয়ে যেত এই অ্যাঙ্গেলটা থিতা। তো থিতা যেহেতু বড় হয়ে যেত তাহলে মানে হচ্ছে আর কস থিতা এইদিকে, অর্থাৎ যেদিকে সে মুখ করছে, আর এটা তো আর সাইন থিতা। তাহলে এই থিতাটার থেকে এই হাতলটা বড় হওয়ার কারণে এই থিতার থেকে এই থিতাটা বড়, তাহলে কস বড় থিতার মান হচ্ছে কম হওয়ার কারণে তার কিন্তু টানতে কষ্ট হতো। তাহলে এই যে একটা ব্যাপার, মানে ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন, আমরা দৌড়বিদরা একটু নুয়ে দৌড়ায় কেন, এই যে ব্যাখ্যাগুলো হচ্ছে এই ভেক্টর বিভাজনের মাধ্যমে আমাদেরকে দিতে হবে। সেই জন্য হচ্ছে ভেক্টর বিভাজনটা আমাদেরকে পড়তে হয়, মানে পড়া উচিত। এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই ভেক্টর বিভাজনের মাধ্যমে আরেকটা জিনিস ব্যাখ্যা দিতে পারি, সেটা হচ্ছে একটা বস্তু টানা বা ঠেলা। ঠিক আছে, তো টানা এবং ঠেলার ক্ষেত্রে কি হয়, টানা ও ঠেলা, অর্থাৎ যেটাকে আমরা বলি পুলিং ও পুশিং। তো একটা অবজেক্টকে, বা সেটা রোলার হতে পারে বা যে কোনো একটা বস্তু হতে পারে যেটাকে আমরা টানতে পারি, ঠেলতে পারি, রাইট? সো আমরা লেফট সাইডে একটা চিত্র দেখবো এবং রাইট সাইডে একটা চিত্র দেখবো, যে চিত্র দিয়ে আমরা ভেক্টর বিভাজনের সাহায্যে এটার কিছুটা ব্যাখ্যা দিতে পারবো। যেমন আমরা একটা বস্তু আছে, যে বস্তুকে আমরা এইখানে ঠেলছি, এখানে হচ্ছে ঠেলার ক্ষেত্রে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি পুশিং অ্যান অবজেক্ট। তাহলে এই পুশিংয়ের ক্ষেত্রে বা ঠেলার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যদি একটু এখানে দেখি যে ফর এক্সাম্পল এখানে এটা হচ্ছে আমাদের সারফেস, তো একটা অবজেক্টকে ঠেলা দেওয়া হচ্ছে একটা কোণে, ধরো থিতা কোণে, এই কোণে ঠেলা হচ্ছে এই অবজেক্টটাকে। তো ঠেলার ক্ষেত্রে যেটা হচ্ছে, হয়তো কোনো একটা এখানে এফ বলে এটাকে ঠেলা হচ্ছে, এফ বলে এদিকে ঠেলা হচ্ছে, তো সেক্ষেত্রে এই বরাবর হচ্ছে তাকে ঠেলা হচ্ছে। তো এই যে অবজেক্টটা ছিল, এই অবজেক্টটার কিন্তু যে ভর ছিল, এই অবজেক্টটার ভর কিন্তু এই বরাবর কাজ করছে নিচের দিকে, অর্থাৎ যেটা হচ্ছে তার ডব্লিউ। আচ্ছা, এইটা আমরা একটু ছোট দিই, তাহলে এইটা হচ্ছে একটু নিচের দিকে কাজ করছে। অ্যাট দি সেম টাইম যখন আমরা ঠেললে এটা তো আসলে এটা মানে অ্যাকশনটা আসলে এই বরাবর কাজ করছে, তাহলে এই বরাবর কাজ করলে এই কোণটাকে আমরা এখানে প্রতিস্থাপন করতে পারি। তো এই কোণটা এটা বিপরীত কোণ, সো এটা সমান। তো এই জায়গায় আমরা কি দেখছি, এখানে আমরা যদি ভেক্টর বিভাজনকে চিন্তা করি, তাহলে এখানে ভেক্টরটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, যেহেতু এটা এক্স অক্ষ ওয়াই অক্ষের মাঝামাঝি থিতা কোণে গেছে, তাহলে এটা হবে কি এফ কস থিতা, এই বরাবর, যেটা এই বস্তুটাকে ওদিকে নিয়ে নিচ্ছে, যেটা এই বরাবর কাজ করছে, আর এফ সাইন থিতা কাজ করবে এই বরাবর। তাহলে আমি এটা এফ সাইন থিতা, আর এই যে অবজেক্টটা এর যে ওজন ডব্লু সেটা কিন্তু নিচের দিকে কাজ করছে, এটা এফ সাইন থিতা আর এটা হচ্ছে ডব্লু।
তো এখন এই ডব্লিউ এবং এফ সাইন থিটা দুটো কিন্তু একই জায়গায় মানে একই লাইনে কাজ করছে। তো সেক্ষেত্রে আমরা এই দুটো ভেক্টর মানে এই এফ সাইন থিটা একটা ভেক্টর, ডব্লিউ একটা ভেক্টর, এই দুটো ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে তার এই অবজেক্টটার মোট বল অর্থাৎ তার ওজনে একটা বল যেটা নিচের দিকে, অ্যাট দি সেম টাইম আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করছি এই দিক থেকে সেই ফোর্সের একটা অংশ, যেহেতু সেটা দুটো উপাংশে ভেক্টর বিভাজন হচ্ছে সেহেতু একটা উপাংশ এই যেদিকে বল মানে তার ওজন কাজ করছে সেদিকেই কাজ করছে। সেক্ষেত্রে আমরা নেট ওয়েট কী পাই, এই বস্তুটার নেট ওয়েট এই ক্ষেত্রে মানে মোট বলটা কী পাই নিচের দিকে, সেটা হচ্ছে এফ সাইন থিটা এবং ডব্লুর ভেক্টর সাম। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি, আমরা যদি একটু এখানে নর্মালি লিখতে চাই, সেটা হচ্ছে এফ সাইন থিটা এটা একটা ভেক্টর স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার প্লাস 2 ডব্লিউ এফ সাইন থিটা, এই দুটো তো ভেক্টর দুটো, কস এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কস আলফা, এখানে আলফা কত, দুটো যদি একই লাইনে, যেহেতু একই লাইনে কাজ করছে দুটোটা, তার মানে আলফা হচ্ছে 0। তাহলে এখানে আমরা লিখতে পারি এই অংশ তো এটা এটা মানে আলফা 0 হলে কস 0-এর মান হচ্ছে 1, সো তার মানে এটা আলটিমেটলি একটা সূত্রে পড়ে যায়, এটা হচ্ছে ডব্লিউ প্লাস এফ সাইন থিটা হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা যাবে, স্কোয়ার রুটে কাটা গিয়ে কী হবে, জাস্ট এতটুকুই থাকবে, এটা পরের লাইন লিখলাম ডব্লিউ প্লাস এফ সাইন থিটা। তাহলে এখানে আমরা কী পেলাম, যে নর্মালি তার নেট ওয়েট হবে এই দুটোর যোগফল। তো এই দুটোর যোগফল মানে লব্ধি যে সর্বোচ্চ মান আমরা যে আগের ক্লাসে দেখেছি, তো এই দুটোর যোগফল যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যেহেতু এর ভরটা ওজনটা বেড়ে যাচ্ছে, তাহলে যে তলে যে সারফেসের উপর এটা চলছে সেই সারফেসের সাথে তার যে ঘর্ষণ বলটা সেটা বেড়ে যাবে। তো ঘর্ষণ বলটা যদি বেড়ে যায় তাহলে আলটিমেটলি তার কিন্তু টানার ক্ষেত্রে নর্মালি যে মানে বস্তু মুভিংয়ের ক্ষেত্রে যেহেতু ঘর্ষণ বলটা একটু বেড়ে যাচ্ছে, তার কিন্তু ওটা মুভ করাতে অনেক কষ্ট হবে, ঘর্ষণ বলটা অপোজিশন বেশি দিবে, মানে বাধা বেশি দিবে। আমরা একটু ঠিক টানার ক্ষেত্রে কি হয় সেই জিনিসটা একটু অবজার্ভ করি, তাহলে দুটো কম্পারেটিভলি আমরা বোঝাতে পারবো। আচ্ছা, এটা একটু আমরা সেপারেট রাখি, এটা তাহলে এইখানে আমরা বলবো টানার ক্ষেত্রে, তাহলে টানার ক্ষেত্রে, আচ্ছা টানার ক্ষেত্রে কি হচ্ছে, টানার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সারফেস থাকবে, এই সারফেসে একটু নিচে আঁকি, এখানে একটা সারফেস থাকবে, এই সারফেসে একটা অবজেক্ট আছে সারফেসের উপরে, এটা সারফেস। তো এখন আমরা এইটাকে টানতেছে, এবার এটাকে একটা ফোর্স দিয়ে টানা হচ্ছে থিটা কোণে এফ বলে যদি আমরা টানি, যে কোনো একটা লোক এটাকে টানতেছে। তো টানলে যেটা হবে যে এইবার যেহেতু থিটা কোণে টানতেছে, এই সারফেসের সাথে এক্স অক্ষের সাথে থিটা কোণে টানা হচ্ছে, এটা আমরা অক্ষ ধরি, তাহলে থিটা কোণে হলে এইটা হবে কি এফ কস থিটা, আর এবার যেহেতু এই কোঅর্ডিনেটে পড়েছে এটা, তাহলে এইটা হবে এফ সাইন থিটা, তাহলে এফ সাইন থিটা, তাহলে এফ সাইন থিটা এইদিকে কাজ করছে, আর এই যে বস্তুটা এখানে আছে, যে বস্তুটাকে টানা হচ্ছে সেই বস্তুটার অবজেক্ট, এটার ওয়েট ডব্লিউ তো নিচের দিকে কাজ করছে। তাহলে এবার আমরা এই যে টানার যে ফোর্সটা এফ ফোর্স, সেই ফোর্সের যে সাইন থিটা উপাংশটা এই যে এটা, আর ডব্লিউ এটা কিন্তু বিপরীত দিকে কাজ করছে এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 180 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে আলফা কিন্তু 180 ডিগ্রি। এবার যদি আমরা একটু এখানে নেট ফোর্স ডব্লিউ নেট ফোর্স দেখি, তাহলে আমরা কিন্তু কীভাবে দিব এটাকে, ডব্লিউ স্কোয়ার প্লাস এফ সাইন থিটা স্কোয়ার, রাইট, ডব্লিউ স্কোয়ার প্লাস এফ সাইন থিটা স্কোয়ার, আচ্ছা আচ্ছা এফ সাইন থিটা স্কোয়ার, রাইট, এফ সাইন থিটা স্কোয়ার প্লাস 2 এইখানে লিখি ডব্লিউ এফ সাইন থিটা cos 180, cos 180 মান কিন্তু আলফা যেহেতু 180, তাহলে cos 180 মান কত
-1। সো এখানে আমরা যেটা পাবো w মাইনাস এফ সাইন থিটা হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা গিয়ে w মাইনাস এফ সাইন থিটা এটা হবে। তার মানে এই পাশাপাশি যে দুটো জিনিস, এটা যদি একটু কম্পেয়ার করি আমরা, তাহলে আমরা কি পাই? আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তু যখন ঠেলছিল তখন তার ওজন, অর্থাৎ ওই বস্তুটার ওজন প্রযুক্ত বলের একটা উপাংশ দ্বারা, অর্থাৎ এফ সাইন থিটা উপাংশ দ্বারা বৃদ্ধি পাচ্ছিল। আর যখন টান ছিল তখন প্রযুক্ত বলের এফ সাইন থিটা উপাংশ দ্বারা হ্রাস পাচ্ছিল, কারণ এটা ওজনের বিপরীত দিকে কাজ করে এবং ওজনকে আরও কমিয়ে দেয়। সেক্ষেত্রে এইখানে যে ঘর্ষণ বলটা হবে সারফেসে, সেটা কিন্তু কমে যাবে, এবং সারফেস ঘর্ষণ বলটা যদি কমে যায় তাহলে ওই বস্তুটা টানা সহজ হবে। এই জন্য আমরা খুব ইজিলি বলি যে কোনো একটা অবজেক্ট, যে কোনো একটা বস্তু অথবা রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। এই প্রশ্নটা কিন্তু আসে যে এটা ঠেলা অপেক্ষা টানা সহজ কেন, ব্যাখ্যা দাও। ইভেন এটা দিয়ে ম্যাথও আসে অ্যাডমিশন টেস্টে। ম্যাথটা কীরকম, যে আমরা যদি একটা ওখানে বলে দেয় যে এটা ঠেলার থেকে টানা মানে কতটুকু ওজন বা কতটুকু বল কম হবে, এরকম প্রশ্ন আসে। আমরা একটু দেখি যে এটা আসলে কিভাবে এক্সিকিউট করা যায়। আমরা যদি দেখি যে একটা সাপোজ ওরা একটা বস্তুর কথা বলবে যে এই বস্তুটা আছে এখানে, এই বস্তুটার একটা সারফেসে আছে, এই বস্তুটাকে যদি ঠেলা হয়, এটার উপরে হয়তো 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, 100 নিউটন ফর এক্সাম্পল, বা আমরা এফ ফোর্সে দিই, আমরা ম্যাথের কোনো ভ্যালু না দিই, আমরা জাস্ট বলি যে এফ ফোর্স দিয়ে এটা অ্যাপ্লাই করা হচ্ছে। আবার এই সেম বস্তুটাকে টানা হচ্ছে, আবার টানাও হচ্ছে একই কোণে, ধরো এখানে থিতা কোণ দেওয়া হচ্ছে, এখানে থিতা কোণ দেওয়া হচ্ছে, তাহলে এটাকে আবার টানাও হচ্ছে। তো এই দুই ক্ষেত্রে ঠেলা অপেক্ষা টানাতে কতটুকু ওজন কম অনুভব করবে। আমরা এখানে একটু দেখি, এটাকে যদি এভাবে দিই তাহলে আমরা এটা তো ভালো করেই জানি যে এই ক্ষেত্রে এটা তো এই বরাবর কাজ করলে এটা কি হয়, এটা ডব্লিউ এখানে কাজ করে। আমরা তো এটা অলরেডি দেখেছি, সো আমাদের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আমরা একটু তাহলে এই ঠেলার ক্ষেত্রে আমরা জানি কি ডব্লিউ প্লাস এফ সাইন থিটা এখান থেকে, আর টানার ক্ষেত্রে এই অংশের ক্ষেত্রে আমরা লিখতে পারবো ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা। তাহলে আমরা থিওরিটিক্যালি কিন্তু এটা জানি যে ঠেলা অপেক্ষা টানার, এটা হচ্ছে ঠেলা বল, এটা ঠেলা লিখে দিই, ঠেলা, রাইট। আর এটা হচ্ছে বল টানা, যে বল এটা হচ্ছে টানা। আচ্ছা, কিভাবে লিখি, এফ টানা, সরি টাকা হয়ে গেছে, ওকে, টানা। তো এখানে আমরা একটু হিসাব করি যে তাহলে আমরা এটা তো জানি যে ঠেলা অপেক্ষা টানাতে কম হবে, তাহলে ঠেলা মাইনাস টানা করব আমরা। তাহলে ঠেলা মাইনাস টানা করলে কতটুকু কম সেটা আমরা পেয়ে যাব। তাহলে এফ ঠেলা যতটুকু কম অনুভব হয়, যতটুকু ওজন কম অনুভব হবে সমান সমান হচ্ছে এফ ঠেলা মাইনাস এফ টানা। এর মানে হচ্ছে এফ পুশিং মাইনাস এফ পুলিং। আচ্ছা, এখানে আমরা এফ ঠেলাটা কত দিতে পারি, ডব্লিউ প্লাস এফ সাইন থিতা মাইনাস এফ টানা কি ডব্লিউ মাইনাস এফ সাইন থিতা, তার মানে হচ্ছে ডব্লিউ এই মাইনাসে মানে যে প্লাস হয়ে যাবে এফ সাইন থিতা। দেখো এখানে আমাদের কিন্তু কাটা যায়, ডব্লিউ ডব্লিউ কাটা যায়। তো তাহলে এই অবজেক্টটার যে ভর ডব্লিউ মানে ওজন, এটা কিন্তু ম্যাটার করে না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2f সাইন থিতা, এটাই, এই এতটুকু ওজন কম মনে হবে। এটা হচ্ছে ঠেলা এবং টানা সংক্রান্ত যে ম্যাথগুলো আসে বা অবজেক্টিভ আসে, সেখানে জাস্ট ওই যে কোনটা দেওয়া থাকবে, দেখো একটা শর্টকাট টেকনিক হচ্ছে যে কোনটা দেওয়া থাকবে আর যে বলটা প্রযুক্ত হবে, এই দুটো তো দেওয়া থাকবে। এটার জাস্ট সাইন থিতা এফ সাইন থিতার দ্বিগুণ, মানে 2f সাইন থিতা। এটা অবজেক্টিভের জন্য মনে রাখতে পারো।
এবার আসো আমরা আরেকটু হিসাব করি, যে আমরা এতক্ষণ যে ভেক্টর বিভাজনটা দেখলাম সেটা ছিল অনেকটা এরকম, অর্থাৎ লম্ব উপাংশে ভেক্টরের বিভাজনটা লম্ব উপাংশ হয়েছে, তার যে দুটো উপাংশে বিভাজিত হয়েছে এফ কস থিটা আর এফ সাইন থিটা, এরা কিন্তু লম্ব লম্ব ছিল, তো এই জন্য এটা আছে লম্ব উপাংশে বিভাজিত ভেক্টর বিভাজন। কিন্তু যদি এমন হতো যে ভেক্টর দুটো মানে যে ভেক্টরটা আছে সেটা উপাংশ দুটো লম্বভাবে নেই, এইভাবে আছে, এরকম হতে পারে না, যে এটা হচ্ছে ভেক্টর আর এটা হচ্ছে একটা উপাংশ আর এটা হচ্ছে আর একটা উপাংশ, ধরো কী বলবো এফ এক্স, এটা ধরো এফ ওয়াই দিলাম, দুটো উপাংশ আছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি আমরা ভেক্টর বিভাজনটা কি দেখাতে পারবো? হ্যাঁ, আমরা পারবো, সেটা একটু আমরা দেখি যেটা কিভাবে। তাহলে এখানে আমরা পড়ব যে লম্ব উপাংশ ছাড়া ভেক্টর বিভাজন। তো সেক্ষেত্রে আমাদের একটু বেসিক জিনিস জানতে হবে, সেই বেসিক জিনিসটুকু একটু আমি এইখানে দিচ্ছি, সেটা বা এখানে দিচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে যে আমরা ত্রিভুজের একটা সাইন রুল আছে, আমরা যদি একটা ত্রিভুজ চিন্তা করি এরকম, এই ত্রিভুজের সাইন রুল, এটা যদি এ কোণ হয়, এটা যদি বি কোণ হয়, আর যদি সি কোণ হয়, তাহলে এটা তোমরা ত্রিকোণমিতি 7.7-এ হয়তো বা পাবা। তো ঠিক আছে, আমরা একটু মানে ম্যাথে, তো এখানে আমরা তাহলে এটা হচ্ছে এ সাইড, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো এই তিনটা সাইডে আমরা ত্রিভুজের যে সাইন রুলটা, সেটা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো কোণ, যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের, যেমন এই বাহুর বিপরীত কোণ কি? এই যে এটা, এর সাইনের অনুপাতগুলো সমান, তাহলে এ বাই সাইন এ ইকুয়াল টু লেখা যায় বি বাই সাইন বি, অর্থাৎ বি বাহু তার বিপরীত কোণের সাইন ইকুয়াল টু সি বাই সাইন সি। এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে আমরা দেখাতে পারি যে দুটো ভেক্টর যদি লম্বভাবে নাও থাকে, তাদের লব্ধিটা দেখানো যায়, অর্থাৎ কোনো ভেক্টরের লব্ধি যে দুইটা ভাগে ভাগ হচ্ছে সেটা পরস্পর লম্ব থাকার প্রয়োজন নেই। সো আমরা একটু এখানে একটু চিত্রটা দিই। এই একটা ভেক্টর আছে আর এই একটা ভেক্টর, দুটো আমরা দেখাচ্ছি। একটার নাম আমরা ধরো কী দেবো, ধরো পি দিই, আর একটার নাম আমরা কিউ দিই, রাইট? এখন এইটা কার বিভাজিত অংশ? সেটা হচ্ছে আর, এই আর এর বিভাজিত অংশ। তাহলে এই আরটা হচ্ছে আমাদের লব্ধি, আর এর বিভাজিত অংশ হচ্ছে পি কিউ। এখন আমরা যেটা করতে পারি এখানে, যে এই কিউটাকে যদি আমি এখানে প্লেস করি, এখানে তাহলে আমরা যেটা ধরি যে আমরা কিছু অ্যাঙ্গেল হয়তো নাম দিই, যে এটা হয়তো থিটা ছিল, আচ্ছা, এরপরে এটা আলফা ছিল, এটা ছিল কত? এটা ছিল আমরা অ্যাকচুয়ালি এটা তো আলফা, এই কোণটা তো আলফা ছিল, তাহলে এইটা হচ্ছে 180 মাইনাস আলফা হবে। এটাকে যদি আমরা এইভাবে টানতাম তাহলে 180 মাইনাস আলফা। সো তাহলে এটাকে আমরা ভিন্ন নাম দিই, এটা হয়তো আমরা বিটা দিচ্ছি, বা কি দেওয়া যায়, এটাকে আমরা কি কোণ দিব? ধরো বিটাই দিচ্ছি, এই কোণটা হচ্ছে বিটা, আর এই কোণটা ধরো গামা দিই। এখন যদি আমরা পরিমাপ করি, পরিমাপ করলে সাপোজ এখানে যদি থিটা 30 ডিগ্রি থাকে সে, আর আলফা যদি 80 ডিগ্রি থাকতো, এই যে এইটা, তাহলে বিটা হতো কত? 180 মাইনাস আলফা, আলফা বলতে এইটা তো আলফা, রাইট? সো 180 মাইনাস আলফা, তাহলে ধরো থিটা 30, আলফা যদি 80 থাকতো, তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি 100। তাহলে এটা হচ্ছে 100, তাহলে এটা 100 আর এটা হচ্ছে 30, আর তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? এটা হচ্ছে 180, তাহলে 180 এটা যদি 130 হয়, তাহলে এটা গামা হয় কত? গামা হয় 50। তাহলে এইভাবে আমরা নির্ণয় করে নিতে পারবো তিনটা কোণ। এখন দেখো আমাদের কিন্তু তিনটা সাইড আছে, এটা হচ্ছে আর সাইড, এটা হচ্ছে কিউ সাইড, আর এটা হচ্ছে পি সাইড। এখন যদি আমরা এটা অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমরা কি পাই? দেখো আমরা পাই প্রথমে পি ডিভাইড বাই
আমরা এখানে পি ডিভাইডেড বাই কী লেখা যায়, সাইন পি ডিভাইডেড বাই সাইন কী লেখা যায়, এটার বিপরীত কোণ তো এটা গামা ইকুয়াল টু কিউ ডিভাইড বাই সাইন কী হবে, কিউ কোথায়, এটার অপোজিট কোণ হচ্ছে এটা থিটা ইকুয়াল টু আর ডিভাইড বাই কী লেখা যায়, সাইন বিটা। তো তাহলে আলটিমেটলি এখান থেকে কিন্তু আমরা উপাংশগুলো পেয়ে যাচ্ছি, যেমন পি, এখানে পি আর কিউ দুটো হচ্ছে উপাংশ, তাহলে পি সমান সমান কী লেখা যায়, এইটাকে আর এইটাকে কাউন্টে নিই, এটা ইকুয়াল টু এটা যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারি, পি ইকুয়াল টু সাইন গামা ডিভাইড বাই সাইন বিটা। একইভাবে কিউ ইকুয়াল টু কী দাঁড়ায়, সাইন থিটা বাই সাইন বিটা। এটা লেখা যায়, খুবই সিম্পল। এটা আরেকটু মডারেটলি যদি আমরা দেখতে চাই তাহলে আমরা একটু দেখি, এখানে আমাদের যেটা হচ্ছে লামির একটা উপপাদ্য আছে এরকম, আমরা একটু দেখি এই প্রক্রিয়াটাই ওখানে অবলম্বন করা হয়েছে। এটা যদি একটু আমরা সিম্পলি দেখতে চাই তাহলে একটু দেখি, অর্থাৎ তিনটা বল যদি এরকম থাকে, এরকম সাম্যাবস্থা, এই ধরো তিনটা বল আছে, সো এটা এখানেও ওই ত্রিভুজ সূত্রই অ্যাপ্লাই করা হচ্ছে, বাট একটু আপডেটেডভাবে আমরা দেখতে চাচ্ছি। যেমন এইটা হচ্ছে, এটা ধরো আর, এটা একটু আমি, এটা ধরো আর, এটা ধরো পি, এটা কিউ, অর্থাৎ আর এই দুই ভাগে ভাগ হয়েছে। এটাকে আমরা এখানেও দেখতে পারি একটু এভাবে, যেভাবে আগে দেখছিলাম, কম্পারেটিভলি দেখাই, আর এটা ছিল পি কিউ, এটা ধরো পি কিউ, এটা পি, এটা কিউ, অর্থাৎ এটা এক সাইডে, আর এটা হচ্ছে ভিন্ন ভিন্নভাবে দেওয়া আছে। তো এখন দেখো এই আর এর বিপরীত কোণকে যদি আমরা ধরি, নতুনভাবে ধরি আলফা, পি এর বিপরীত কোণ যদি আর এর বিপরীত কোণ আমরা গামা ধরি, পি এর বিপরীত কোণ আমরা ধরি আলফা, আর কিউর বিপরীত কোণ আমরা ধরি বিটা। তাহলে এখানে আমরা ওই সূত্র অ্যাপ্লাই করে লিখতে পারি কি, আর ডিভাইড বাই, আর আগে না দেখি, এখানে লিখতে পারি পি ডিভাইড বাই অপোজিট অ্যাঙ্গেল, রাইট, সাইন, অর্থাৎ ভেক্টরের বিপরীত কোণ আলফা ইকুয়াল টু লেখা যায় কিউ ডিভাইড বাই সাইন, কি লেখা যায়, বিটা, আর ডিভাইড বাই সাইন গামা। এখানে দেখো, এখানে এইটার সাথে যদি এটা কম্পেয়ার করে লিখি, কোনো বইতে এইভাবে দেওয়া আছে, তাহলে আর এর অপোজিট অ্যাঙ্গেল, মানে আর হচ্ছে আর এর বিপরীত অ্যাঙ্গেল হচ্ছে অন্য দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এটা যে আর ছিল, এটার বিপরীত অ্যাঙ্গেল হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এখানে এটা হচ্ছে গামা, তারপরে এটা থাকবে গামা। এরপরে আমরা যদি এখানে দেই, এইটা হচ্ছে কিউ এর অপোজিট অ্যাঙ্গেল, দেখো কিউ ডিভাইড বাই তা অন্য দুটি ভেক্টরের মধ্যে, কিউ ডিভাইড বাই অন্য দুটির মধ্যে, এই কিউ এর অপোজিটে মানে অ্যাঙ্গেলটা হচ্ছে আর এবং পি এর মধ্যে, তাহলে আর পি এর ভিতরে এটা হচ্ছে বিটা, তাহলে এইটা হবে পি এর জন্য আলফা, জাস্ট এই চিত্র। তো সেক্ষেত্রে আমরা এই গামা সমান সমান, আচ্ছা আমি এটা এখান থেকে আলাদাভাবে লিখি, পি ডিভাইড বাই সাইন আলফা ইকুয়াল টু কিউ ডিভাইড বাই সাইন বিটা, কিউ ডিভাইড বাই অন্য দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল সাইনের। আচ্ছা, এরপরে হচ্ছে আর ডিভাইড বাই সাইন গামা, এই গামা সমান সমান এখানে আলফা প্লাস বিটা লেখা যায়, গামা সমান সমান কি, এইটা সমান সমান কি, এইটা প্লাস এইটা, তাহলে আলফা প্লাস বিটা, তাহলে এখানে সাইন আলফা প্লাস বিটা লেখা যায়। সো এভাবেও কিন্তু আমরা পি এবং কিউ এর মান বের করতে পারি। সেক্ষেত্রে কি দাঁড়ায়, পি ইকুয়াল টু এইটা এবং এইটা নিয়ে পি ইকুয়াল টু কি দাঁড়ায়, আর সাইন আলফা, ওহো আগের চিত্রে একটু মানে মিস্টেক হয়ে গিয়েছে, ওখানে বোধহয় এইখানে যে আমার আরটা ছিল সেই আরটা আমি আগের চিত্রে হয়তো দেইনি, সরি, এটা যেহেতু আমি মুছে ফেলেছি,
মনে রাখবা আগের চিত্রটায় আমি ওটা হয়তো আবার একটু ইয়া করে দেখাচ্ছি, যেখানে আর থাকবে আমি সরাসরি এই অ্যাঙ্গেলটা নিয়েছি, বাট আরটা ওখানে ছিল না, সো আরটা ওখানে লিখতে হবে। তাহলে আর সাইন আলফা। একইভাবে সরি এখানে কেন, আচ্ছা একটু ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে যেটা হয় এই দুটো যদি আমরা কাউন্টে নেই তাহলে কি লেখা যায়, আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা এই চিত্র থেকে। আর এখানে পি সমান সমান কী লেখা যায়, জাস্ট সিম্পল আর সাইন আলফা ডিভাইড বাই সাইন গামা। একইভাবে কিউ সমান সমান হচ্ছে আর সাইন বিটা ডিভাইড বাই সাইন বিটা, সরি সাইন গামা এই যেটা। আর এখানে কিউ সমান সমান আর সাইন বিটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, দ্যাটস ইট। একদমই সিম্পল যদি একটু খেয়াল করো। এবার আমি আগের চিত্রে যে ভুলটুকু করেছি ওটাকে একটু সংশোধন করার চেষ্টা করি। দেখো আমি একটু কুইকলি আঁকি। আগের চিত্রটা হয়তো তোমরা ভিডিওতে গেলে পাবা। আগের চিত্রটা ছিল এরকম, রাইট? আচ্ছা আমি একটু কুইকলি করি। এটা বোধহয় আমি আর দিয়েছিলাম, দেন হচ্ছে সরি আগের চিত্রতে এটা ছিল না, আগের চিত্র ছিল এটা। একটু কুইকলি আঁকি। আচ্ছা এটার প্যারালাল এটা নিয়েছিলাম, তো এটা ধরেছিলাম থিতা, এটা ধরেছিলাম বোধহয় ধরো কি ধরেছিলাম বিটা, এটা ধরেছিলাম গামা। তাহলে এটা ছিল কিউ, এটা ছিল আর, এটা ছিল পি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, পি ডিভাইড বাই সাইন, আবার বলো পি ডিভাইড বাই সাইন কি লেখা যায়, গামা, ইকুয়াল টু কিউ ডিভাইড বাই সাইন। যেহেতু মুছে ফেলেছি আমি নিজেও শিওর না যে ওখানে ওটা ছিল কিনা, যদি থেকে থাকে তো ভালো, আর না থাকলে আবার একটু কারেকশন হয়ে নাও। আচ্ছা কিউ ডিভাইড বাই সাইন থিতা ইকুয়াল টু আর ডিভাইড বাই সাইন বিটা। এই জায়গায় আমাদের আমরা একটু এইখানে লিখি, এইখান থেকে এইটা আর এইটা নিয়ে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু আর সাইন গামা। এই আরটা আমি লিখছিলাম কিনা এটা আমার শিওর না। আচ্ছা আর সাইন গামা ডিভাইড বাই হচ্ছে সাইন বিটা, কারণ তাহলে তো একটা বড় মিস্টেক হয়ে যাবে। আচ্ছা কিউ ইকুয়াল টু আর সাইন থিতা ডিভাইড বাই সাইন বিটা। তো তোমরা ভিডিওতে গিয়ে দেখো, যদি পিছনে ওটা না দিয়ে থাকি এই আরটা, তাহলে ওটা ভুল হয়েছে, আর যদি দিয়ে থাকি তাহলে তো হয়তো ভালো, আবার একবার প্র্যাকটিস হয়ে গেল। আচ্ছা এবার আমরা একটা ম্যাথস দেখি এটার, যেখানে ভিন্ন কোণে উপাংশগুলো থাকতে পারে বা বিভিন্নভাবে থাকতে পারে। আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, তো সেটা কেমন হয় দেখো। আমরা যদি চিন্তা করি এরকম যদি একটা ম্যাথ দিয়ে দেয় যে একটা বস্তু আছে, ধরো এই বস্তুটার ওজন হচ্ছে 5 কেজি, যেটা ঝুলানো আছে কোথায়, এখান থেকে একটা রশি দিয়ে এবং এখান থেকে একটা রশি দিয়ে, এবং তোমাকে একটু ক্লু দিয়ে দিবে, সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এখানে একটা ইয়ার টেনে এই অ্যাঙ্গেলটা দিয়ে দেবে, ধরো এটা হচ্ছে 45, আর এটা ধরো কত দিতে পারো, ধরো এটা হচ্ছে, আমরা সহজ করে ফেলি, ধরো এটাও 45, অন্য অ্যাঙ্গেল দিতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট আমরা ধরে নিচ্ছি এটাও 45, এটাও 45, এটা ডিফারেন্টই থাকে নর্মালি। এখন তোমাকে এই রশি, যেহেতু এটা ঝুলে আছে শূন্যে, এটা কিন্তু শূন্যে ঝুলে আছে, এটা শূন্যে ঝুলে আছে, তো শূন্যে ঝুলে থাকলে তোমাকে এই যে রশি আছে, এই রশি দুটো তো লাগানো আছে এখানে, তো এই রশি দুটো যেহেতু দুটো আংটার সাহায্যে লাগানো আছে, তাহলে এই রশি দুটো তো টান ফিল করছে, এক ধরনের বল। তাহলে এই রশির টান কত, এই রশির টান কত হবে, তাহলে এটা দিলাম T1, এটা দিলাম T2। এই অ্যাঙ্গেল দুটো সমান হওয়ার কারণে হয়তো এখন টান সমান হতেও পারে, বাট নর্মালি এই অ্যাঙ্গেল দুটো সমান থাকে না, আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে অ্যাঙ্গেল দুটো সমান দিলাম। অথবা কেউ 60 দিতে পারো, কেউ 30 দিতে পারো, হোয়াটএভার, যে কোনো কোণ দেওয়া যেতে পারে।
50-50 দেওয়া যেতে পারে। আচ্ছা, এটা আমরা হিসাবের সুবিধার জন্য দিয়েছি। আচ্ছা, এখন দেখো এইখানে আমরা যদি ওই রুলটা অ্যাপ্লাই করি, কি এখানে তো mg রাইট, 5 × 9.8 × 9.8 নিউটন এই বরাবর যে ফোর্সটা কাজ করছে। সে ফর এক্সাম্পল এটা ধরে নিই আমরা কত, ধর 48, নিয়ারলি ইকুয়াল টু 48 নিউটন। তো দেখো আমরা একটু এবার এখানে আসি, এটা মানি নেয়। প্রথমে আমরা T1, আমরা ওই রুলটা অ্যাপ্লাই করব, T1 ডিভাইডেড বাই সাইন অন্য দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল আছে। অন্য দুটো কোনটা, এইটা এবং এইটা। তাহলে এটা হচ্ছে 45 আর এটা হচ্ছে 90। তাহলে এটা লেখা যায় 90 + 45, রাইট? এটা লেখা যায় ইকুয়াল টু, সরি, ইকুয়াল টু কত লেখা যায়? ধরো আমরা এই আর ডিভাইড বাই, তাহলে আর কত এখানে 48, অর্থাৎ এটা রাইট, যেটা আমাদের জানা আছে। তো এটা 48 দিয়ে দিই, 5 × 9.8 অ্যাকচুয়ালি, ডিভাইড বাই হচ্ছে সাইন এই দুইটা, এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ অন্য দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল T1 এবং T2-র মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে সেক্ষেত্রে কী লেখা যায়, 48 ডিভাইড বাই সাইন, এই অ্যাঙ্গেলটা কত হবে? এই টোটালটা তো 180, সেখান থেকে 45 আর 45 90 যদি বাদ যায় তাহলে থাকে 90। এই সুবিধাটার জন্যই আমি 45 দিয়েছি, যাতে আমি খুব সহজেই ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখান থেকে কি আসে, এখান থেকে T1 = আমরা পাই, আচ্ছা একটু তোমাকে সিম্পলিফাই করে দিই। তাহলে T1 ডিভাইড বাই, এটা কজ হয়ে যায় রাইট, কজ না হোক তুমি সাইন 90 + 45 135 এর মান ক্যালকুলেটরে বসালে হয়, cos 45 হয়ে যায়। আচ্ছা, ইকুয়াল টু 48 ডিভাইড বাই 1 হয়ে যায়। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে গেছি T1 = 48 টাইমস cos 45, ভ্যালু কত, 48 টাইমস 1/√2, দ্যাটস ইট। এখানে ভ্যালু যা আসে তাই। একইভাবে আমরা যদি ওটার হিসাব করি তো কী হবে, ওটার হিসাবটা এখানে করি, T2 অল্প জায়গায়, সরি, T2 ডিভাইড বাই সাইন কত হবে, T2 তো এটা, ওই যে 45 + 90, ওই একই জিনিস, 90 + 45, এটা ভিন্ন কোণ থাকতে পারে, জাস্ট আমি এটা দিলাম। আর ওই যে 48 ডিভাইড বাই, এটা তো জানা আছে, 48 ডিভাইড বাই সাইন 90, 48 ডিভাইড বাই সাইন 90, অর্থাৎ এইটা ডিভাইড বাই এটা, অর্থাৎ এইটার মতোই। তাহলে এখান থেকেও T2 এর মানও সেম আসবে এখানে, অর্থাৎ T2 সমান কি আসে, এইটা ওখানে চলে যাবে, এটা cos 45 হয়ে যাবে, আর সাইন 90 তো 1, তাহলে এই সেম রেজাল্টই তো। তাহলে 48 cos 45, দ্যাটস ইট, 48/√2। এটাই হচ্ছে আমাদের হিসাব। তাহলে এই হচ্ছে ভেক্টর বিভাজনের আমরা যা শিখেছি তাই। এখন আরেকটু ছোট এক্সাম্পল এখানে আমি দিতে পারি, আরেকটা এক্সাম্পল একটু নেওয়া যেতে পারে। সেটা হচ্ছে, ধরো আসলো এরকম একটা প্রবলেম, যে এই প্রবলেমটা আমি আগেও দেখিয়েছি, যে একটা নৌকায় দুজনকে যে টানলো, দুই পাশে দুজন 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 30 অ্যাঙ্গেল, এটাও 30 ডিগ্রি অ্যাঙ্গেল, দুই পাশ থেকে দুজন লোক এটাকে টানা হচ্ছে, এটাকে রশি দিয়ে টানা হচ্ছে। তাহলে এই নৌকাটার বোধহয় এখানে ভর দিয়ে দিছিল হয়তো 500 কেজি। তো এখন এই দুটো নৌকার এইটা আমরা বের করেছিলাম, এটা হবে MA, রাইট? আর এখন যদি এইটা চেয়েছিল, এটা একটা বোর্ডের ম্যাথ, তো এই জায়গায় এখানে কিন্তু আমরা এই রুলটা অ্যাপ্লাই করতে পারি, কারণ এইটা এই দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে কি আসে, M তো হচ্ছে 500 কেজি, আর এর জন্য বলা ছিল, অ্যাকচুয়ালি একটা তথ্য দিয়েছিল যে S = হচ্ছে, অর্থাৎ সে যাবে হচ্ছে 200 মিটার 1 মিনিটে, সাপোজ 1 মিনিটে, তো 1 মিনিটে যদি 200 মিটার যায়, তাহলে আমরা এখান থেকে S = UT, U তো 0, তাহলে ½ AT², এখান থেকে A বের করা যায়, A = হচ্ছে 2S ডিভাইড বাই
টি স্কোয়ার, এটা তোমরা ক্যালকুলেশন করে বের করে দেখিও। তাহলে এই যে এম এটাই আমরা ধরি, তাহলে এখন আমরা এটা যদি অ্যাপ্লাই করি, আমাদের যে রুলসটা, এটা 30 একান্তর কোণ, এটা 30 হলে এটা 30, আবার এটা 30 হলে এটাও 30, তাহলে মোট অ্যাঙ্গেল কত 60। তাহলে আমরা এই জায়গায় এটা অ্যাপ্লাই করি প্রথমে। তাহলে এটা হচ্ছে F1, এটা হচ্ছে তোমার F2, রাইট? আচ্ছা, এটা একটু ভালো করে লিখি, এটা হচ্ছে তোমার F1 আর এটা হচ্ছে F2। তাহলে দেখো এখানে তোমার তাহলে F1 ডিভাইড বাই সাইন অন্য দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 30 ইকুয়াল টু হচ্ছে এম এ তো জানা আছে, রাইট? এই যে এখান থেকে এই পাচ্ছ আর এম এটা আছে, সো এই দুটো গুণ দিয়ে এম এ জানবা। এম এ ডিভাইড বাই এই যে এটা অন্য দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 60, তাহলে সাইন 60। এখান থেকে ইজিলি F1 বের হয়ে যাবে, এম এ সাইন 30 ডিভাইড বাই সাইন 60, এটা F1 হয়ে গেল। একইভাবে F2 ডিভাইড বাই অন্য দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 30, যে এই F2, এই যে F2 এটা, তাহলে অন্য দুটোর মধ্যে অ্যাঙ্গেল হয়েছে 30, তাহলে সাইন 30, তাহলে ওখানে হবে এম এ বাই সাইন 60, সেম রেজাল্টই হবে। অর্থাৎ F2 ইকুয়াল টু এম এ সাইন 30 ডিভাইড বাই সাইন 60, দ্যাটস ইট। সো এইভাবে হচ্ছে আমরা ভেক্টর বিভাজন প্রয়োগ করেও এই ধরনের প্রবলেম সলভ করতে পারি। সো আশা রাখি নেক্সট ক্লাসে আমরা নৌকা নদীর প্রবলেমসগুলো দেখব, যেখানে ভেক্টর এডিশন এবং ভেক্টর বিভাজন হয়। এরপর আমরা ভেক্টর বিয়োগ দেখব এবং আপেক্ষিকতা দেখব।